আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অটোক্যাডে কাজ করার সময় 5টা টিপস শেয়ার করব, যেগুলো আমি সচরাচর ব্যবহার করি এবং আমি অনেকের কাছ থেকে ফাইলপত্র পাই যেখানে আমি এই জিনিসগুলো দেখতে পাই না, বা অনেকে যখন কিছু করতে বলি তখন এই জিনিসগুলো দেখা যায় করতে পারে না। সো আমার অভিজ্ঞতা থেকে আমি 5টা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই 5টা জিনিস আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের কিছু কিছু জায়গায় বেনিফিট পাবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি আমরা বিভিন্ন জায়গায় অটোক্যাড কমপ্লিট করে দেন পাঠাই। তো আমার কাছে যদি কেউ অটোক্যাড পাঠায় তখন আমি যেটা করি, প্রথমে ড্রয়িংটা ওপেন করে তারপর হচ্ছে ডাবল ক্লিক করে এটা পুরো জুম এক্সটেন্ড হয়ে আপনার এই অটোক্যাডের ফাইলের মধ্যে যত যত ড্রয়িং আছে সবই দেখা যাবে এখানে। তো দেখেন আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে আমার ড্রয়িংটা বেসিক্যালি এটা, বাট সামহোয়ার কোনো এক জায়গায় হয়তো বা এখানে একটা অবজেক্ট আছে। এই যে সাদা, আমি যখন ডাবল ক্লিক করলাম এই যে সাদা জায়গার ভিতরে কোনো এক জায়গায় একটা অবজেক্ট আছে, যেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, বাট হয়তো বা তাহলে ওইটা খুব একটা দরকারও নাই। মানে এটা বলা যায় যে আপনার কিছু দরকার ছাড়া কিছু অবজেক্ট পড়ে যায়, যেমন একটা যদি পয়েন্টও পড়ে যায়, একটা যদি লাইনও পড়ে যায়, সেটাও কিন্তু আপনার ড্রয়িং স্পেস নেবে, রাইট? তো সাধারণত সবসময় আমরা যেটা করা উচিত আমরা যেই ড্রয়িংগুলো নিয়ে কাজ করি সেই ড্রয়িংগুলোকে ঠিক এক জায়গায় রেখে আমাদের আশেপাশে যত অপ্রয়োজনীয় জিনিস থাকতে পারে সেগুলোকে ডিলিট করে দেওয়া। এই ডিলিট প্রসিডিউরটা যদি জানা থাকে খুবই সহজ, আর যদি জানা না থাকে ঠিকভাবে তাহলে হয়তো আমরা এইভাবে করে সিলেক্ট করে করে ডিলিট করব। তো আমি আজকে আপনাদেরকে যে প্রসিডিউরটা দেখাবো আমি আশা করি অনেকেই জানেন, তারপর যারা জানেন না তাদের জন্য। ধরেন আমি ডাবল ক্লিক করলাম, এখানে ড্রয়িংটা ডান দিকে চলে গেল, ভালো কথা। আমি এখন যেটা করব, আমি কন্ট্রোল এ দিতে পারি, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এবার আমি যেটা করব, কিবোর্ডে শিফট প্রেস করে আমার যতটুকু ড্রয়িং রাখা দরকার সেই ড্রয়িংটা রাখার জন্য আমি এটাকে লেফট টু রাইট অথবা রাইট টু লেফট এইভাবে ডিসিলেক্ট করার অপশনটা রাখবো। সো দ্যাট দেখা যাবে যে আপনি যেগুলো ডিলিট করতে চান সেগুলোকে এবার আপনি ডিলিট চাপলে ডিলিট করতে পারবেন। তো আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে একটা অবজেক্টের পিক বক্স দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি, এখানেও একটা কিছু দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি এবার ডিলিট চেপে দিই, তাতে আমার দেখবেন এবার যদি ডাবল ক্লিক করি আমার পুরো ড্রয়িংটা মাঝখানে চলে আসবে। খুবই সিম্পল। এই প্রসিডিউরে আমরা যদি ড্রয়িংটা সেভ এস করে ফেলি, এরপরে কাউকে যদি পাঠাই, সে যদি ওপেন করে সে শুধু এতটুকু ড্রয়িংই পাবে, মানে যেটা দরকার। তাহলে সে আপনাকে কিছুটা প্রফেশনাল চিন্তা করবে যে না, ড্রয়িংটা যে আমাকে দিয়েছে সে জানে আসলে বিষয়টা কীভাবে দিতে হয়। সেকেন্ড যে জিনিসটা দেখবো সেটাও আমি এখানেই দেখবো আপনাদের সাথে। আমরা যখন অটোক্যাড ওপেন করি নতুন ভার্সনে, যেমন আমারটা দেখতে পাচ্ছেন অটোক্যাড 2022, একেবারে আপডেট ভার্সন। এখন আমি যদি আপনাকে এই ফাইলটা আপনার কাছে পাঠাই সেভ করে, লাইক সেভ এস করলাম, আমি ধরেন সেভ এস করতে গেলাম, আপনি দেখেন এই নিচের এই জায়গাটাতে অটোক্যাড 2018 লেখা। আমরা যখন নতুন কোনো আপডেট ভার্সনে কাজ করি তখন সেই ফাইল যদি সেভ করতে যাই সেটা আপডেটেড একদম 2018 ভার্সনে সেভ হয়। তার মানে কি, আপনি ড্রয়িংটা 18-র নিচে কোনো ভার্সনে ওপেন করতে পারবেন না। আমি যেটা করব, এখান থেকে সবসময় চেষ্টা করব লোয়ার ভার্সন 2007 অথবা 2004-এ সেভ করতে। সো আমি রেকমেন্ড করি 2007-এ সেভ করতে, কারণ এখন আর কেউ 2004 আসলে ব্যবহার করে না। তো আপনি যেটা করবেন 2007-এ এটা সেভ এস করে তাকে দিতে পারেন, এটা একটা অপশন। বারবার এই কাজটা করা একটু ঝামেলার, যার কারণে আমি বলবো আপনাদেরকে আপনারা যেটা করবেন, একেবারে প্রথমে যখন অটোক্যাড ইনস্টল করবেন আপনারা রাইট ক্লিক করে অপশনে যেতে পারেন। এখান থেকে আপনি ওপেন অ্যান্ড সেভ, এখানে আরও অনেকগুলো অপশন আছে। সো আপনি মূলত ওপেন এবং সেভে আসবেন। এখানে আপনি বাই ডিফল্ট, মানে যখনই আমরা সেভ করতে যাব ফাইলটা কোন ভার্সনে সেভ হবে সেই জিনিসটা দেখতে পাবেন। সো আপনি এখানে 2007টা সেট করে রাখবেন। তাহলে পরবর্তীতে আমি যদি অ্যাপ্লাই ওকে দিই, পরবর্তীতে যে কোনো ফাইল, আমি একটা নতুন ফাইল ওপেন করলাম, এখন আমি এটাকে সেভ করতে যাচ্ছি। সেভ অথবা সেভ দুইটাই একই জিনিস। এখন দেখেন অটোক্যাড 2007-এ এটা সেভ হবে। তাহলে যেটা হবে, কখনোই আপনার ফাইল কাউকে পাঠালে সে ওপেন করতে পারবে না, এরকমটা হওয়ার সম্ভাবনা নাই। থার্ড যে বিষয়টা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে ক্রসশেয়ার সাইজ। এই যে আপনি দেখতে পাচ্ছেন অটোক্যাডে যখন আমরা একটা নতুন ফাইল ওপেন করলাম আমার ক্রসশেয়ার সাইজটা এরকম আছে, বা আরও ছোট থাকতে পারে। আমার এই যে ক্রসশেয়ারের মাঝখানের জায়গাটাকে আমরা বলি হচ্ছে পিক বক্স, আর এটাকে বলি হচ্ছে ক্রসশেয়ার অ্যাজ এ হোল। প্রফেশনালরা যখন কাজ করে তারা চেষ্টা করে এই মাথা থেকে ওই মাথা পুরো জিনিসটা ঠিকভাবে অ্যালাইন্ড আছে কি না সব কিছু বোঝার জন্য তারা একটা কাজ করে, ক্রসশেয়ার সাইজটা পুরো 100% করে ফেলে। আমরা যদি রাইট ক্লিক করে অপশনে যাই,
এবারও আমি অপশন নিই, সেই অপশনটা আমরা দেখতে পারবো। এরপরে আপনি চলে আসবেন হচ্ছে ডিসপ্লেতে, উপর থেকে ডিসপ্লেতে এসে দেখবেন ক্রোশিয়ার সাইজ, রাইট? এই সাইজটা 10 বা 5 থাকতে পারে। আপনি যেটা করবেন এটাকে 100 করে দিবেন। ইনিশিয়ালি আপনার হয়তো বা মনে হতে পারে যে এটা একটু ডিস্টার্বিং, আসলে না। এটা নিয়ে একটু কাজ করলে আপনি এটাতে ইউজ টু হয়ে যাবেন, এবং এটাতে কাজ করলে আপনার কন্ট্রোলে অনেক সহজ হবে ড্রয়িংটা ওভারঅল। ফোর্থ যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে পিক বক্সের যে ব্যাপারটা। এই যে মাঝখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, আমার যেহেতু ক্রোশের সাইজটা একটু বড়, আমরা 100% করেছি, আমার মনে হয় এই বক্সটা আরেকটু বড় হতে পারে। এবং আরও একটা ব্যাপার আছে, এখানে আরেকটা জিনিস থাকে, এইটাও আমরা চাই একটু বড় করতে। সো এই জিনিসটাও আমরা রাইট ক্লিক করে একটু স্কেপ প্রেস করি, এটাও রাইট ক্লিক করে দেন অপশনে যেতে পারি। যাওয়ার পরে আপনি এখানে সিলেকশনে চলে আসবেন। একটা হচ্ছে পিক বক্স, যেটা আমরা হোয়াইট দেখতে পেয়েছি, আর একটা হচ্ছে যেটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে গ্রিপ। অলরাইট, সো আমি চেষ্টা করব পিক বক্সটাকে একটু বড় করে দিতে এবং গ্রিপটাকে একটু বড় করে দিতে, সো দ্যাট আমি যখন একটা জিনিস সিলেক্ট করব তখন গ্রিপটা একটু বড় হয়ে যাবে। বা আমার এই যে মাঝখানে পিক বক্সটা একটু বড় হয়ে গেছে, আমি রাইট ক্লিক করে যদি আবার একটু স্কেপ প্রেস করে রাইট ক্লিক করে আবার একটু অপশনে যাই, আমরা বোঝার জন্য পিক বক্সটাকে একটু আরেকটু বড় করে দিলাম, সো দ্যাট আমরা যেন বুঝতে পারি যে পিক বক্সটা বড় হয়েছে। অনেক ক্ষেত্রে এটা আপনার ছোটো করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনি এটাকে ছোট করে নিতে পারেন। আমার 5 নম্বর যেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, আপনাদেরকে একটা জিনিস একটু মনে করে দিতে চাই। আপনি চাইলে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা সাদা থেকে কালো বা কালো থেকে সাদা বা অন্য যে কোনো কালারে নিতে পারবেন। অনেকে ভাবতে পারেন এটা খুব বেশি দরকার নেই, আমি বলি না, এটা মাঝে মাঝে দরকার আছে। আমরা যারা স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে কাজ করি বা বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করি, তারা বিভিন্ন সময়ে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে স্ক্রিনশট নেওয়ার দরকার পড়ে, এই জন্য আমরা এটাকে হোয়াইট করি। সো আমি রাইট ক্লিক করে অপশনে যেতে পারি এবং ডিসপ্লে থেকে আমরা নিচে দেখবেন কালার ট্যাব আছে, কালার ট্যাবে ক্লিক করে আপনি ডান দিক থেকে ব্ল্যাক করে দিতে পারেন। সাধারণত আমরা ব্ল্যাকে কাজ করি, সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে ব্ল্যাকে কাজ করা। এর পরবর্তীতে যখন আমাদের দরকার পড়ে যে সাদার উপর থেকে আমরা কিছু জিনিস নিব, যেমন ধরুন আপনি এটার একটা স্ক্রিনশট নেবেন, আমি হয়তো স্নিপিং টুলটা ওপেন করলাম, এখন আমি স্ক্রিনশট নিলাম, এটা কালো ব্যাকগ্রাউন্ডে আসতেছে, যেটা আমরা কোথাও হয়তো বা দিতে পারবো না প্রিন্ট করার জন্য। কিন্তু আমার যদি আপাতত কোনো ধরনের ফিডব্যাক দেওয়ার প্রয়োজন হয় বা কোনো রিপোর্টে আমি যদি এখান থেকে ড্রয়িং নিতে চাই, তাহলে এটাকে সাদা ব্যাকগ্রাউন্ড করেই আমি স্ক্রিনশট দিয়ে নিতে পারবো, আদারওয়াইজ এটাকে আমার প্রিন্ট করতে হবে। সো আমি রাইট ক্লিক করে অপশনে যাই, তারপর হচ্ছে কালার এবং ব্ল্যাকের এখান থেকে আমি হোয়াইট করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম এবং ওকে করে দিলাম। তাহলে যেটা হয়, আমরা এটাকে সাদা ব্যাকগ্রাউন্ড থেকেই স্ক্রিনশট দিয়ে যে কোনো জায়গায় যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবো। তাছাড়া আমি কোনো ফিডব্যাক থাকলে সেটাও দিতে পারবো। আশা করি 5টা জিনিস দেখেছেন। আই হোপ যে আপনারা এই 5টা জিনিস কাজে লাগাবেন এবং আপনারা সামনে এই ধরনের আরও কী ধরনের ভিডিও চাচ্ছেন বা কী ধরনের টপিক্সের উপর চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের আশেপাশে সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন একসাথে শিখি, একসাথে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম সবাইকে।